যারা অফ ফর্মে ছিলেন তারাই কিন্তু ওয়ার্ল্ড কাপে গেছেন। বিশ্বকাপ দল খুব বেশি চমক ছিল না, বিকজ আপনার কাছে আর ব্যাকআপ প্লেয়ার নাই। বল না দেখে ব্যাট চালাচ্ছে, আউট হয়ে যাচ্ছে, খুব ক্রস খেলছে। টপ অর্ডারে তো আপনি ধরেন ব্লাইন্ড ক্রিকেট খেলছেন। তো বাংলাদেশ খারাপ খেলার জন্য আমরা সবাই এখন হাতুড়ি সিংয়ের দিকে আঙুল তুলছি। বিশ্বকাপের বেশ কয়েকটা ম্যাচ চলে গেছে, এবারে বিশ্বকাপটা আপনার কাছে কেমন লাগছে? যে কয়েকটা ম্যাচ দেখলেন কেমন লাগছে? খুব যে বাংলাদেশের মানুষজন সবাই খেলা দেখছে এক্সাইটেড তা না, কিছুটা কমতি আছে। অন্যান্য ওয়ার্ল্ড কাপের চেয়ে এবছর একটু কমতি আছে। এটার কারণ আছে, বিকজ বাংলাদেশ টিমের আসলে পারফরমেন্সটা ভালো না। তো এখানে তো আলটিমেটলি সবাই ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে মানে বাংলাদেশ টিমকেই মেনলি বেসিক্যালি সবার ফোকাস থাকে যে বাংলাদেশ টিম কেমন করলো। সেই ক্ষেত্রে ধরেন অন্যান্য টিমকে কেমন করছে অতটা ইন্টারেস্ট খুবই কম থাকে। হয়তো দেখছি যারা ক্রিকেট লাভার, স্পোর্টস লাভার তারা হয়তো ফলো করছে, বাট আপামর জনগণ যে বাংলাদেশ যখন খেলে তখন কিন্তু সব জনগণই থাকে। সব মানে যারা ফুটবল পছন্দ করে, অন্যান্য ইভেন্ট যারা পছন্দ করে, সিনেমা মুভি টুভি যারা পছন্দ, সবাই কিন্তু তখন ক্রিকেটটা দেখে। তো সেই জায়গা থেকে একটু মানে আমি বলবো যে এটা কম আছে। বাট আই হোপ যে বাংলাদেশ টিমের যে 8 তারিখের ম্যাচ আছে, এই ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট ম্যাচ বাংলাদেশের জন্য। এই যে এতগুলো ম্যাচ আমরা বাংলাদেশ টিম ভালো খেলে নেয়, ভালো রিদমে যাচ্ছে না, সুপার 8-এ যাওয়ার জন্য একটা টার্নিং পয়েন্ট আমার কাছে মানে ভালো কামব্যাক করার একটা ভালো টার্নিং পয়েন্ট। যদি বাংলাদেশ এইটাতে ভালো করতে পারে তাহলে কিন্তু সম্ভাবনা থাকে খুব বেশি ভালো ভালো জায়গায় যাওয়ার, যদি তারা কামব্যাক করতে পারে। বাংলাদেশ এবারে বিশ্বকাপ দলটা আপনার কাছে কেমন লেগেছে? দেখেন, বিশ্বকাপ দল খুব বেশি চমক ছিল না। চমক বলতে বোঝাচ্ছে যে আমাদের 17 জন প্লেয়ার, তার মধ্যে 15 জন বাছাই করেছেন। আপনি মিডিয়া হয়তো সাধারণ মানুষজন বলতেই পারবেন 18 নম্বর প্লেয়ারটা কে ছিল। এই 15 জন যে সিলেকশন হয়েছে তার মধ্যে বাদ পড়েছে সাইফুদ্দিন এবং মিরাজ, যেটা নিয়ে মিডিয়া বা বিভিন্ন মানুষ হয়তো দু একটা কথা বলেছেন। 18 নম্বর প্লেয়ার নিয়ে কোনো কথা নাই, 20 নম্বর প্লেয়ার নিয়ে কথা নাই, তার মানে সংখ্যাটাই খুবই কম। তো এই ক্ষেত্রে খুব একটা হাড্ডাহাড্ডি লড়াই ছিল না পজিশনের জন্য, যেটা ইন্ডিয়াতে বলেন গিলের মতো প্লেয়ার নাই টিমে। তো এই যে ধরেন একই জায়গায় দেখা গেলো যে 4টা ফাস্ট বোলার নিবে হয়তো ইন্ডিয়া, 7টা বা 8টা ফাস্ট বোলার আছে ব্যাকআপ, যে কাকে থুই কাকে বাদ দেবে। 2 জন বা 3 জন হয়তো কনফার্ম প্লেয়ার থাকে ফাস্ট বোলার, ওই একটার জন্য 4টা ব্যাকআপ থাকে যে কাকে নিব ওই একটা জায়গায়। আমাদের টিমে কিন্তু আপনার ব্যাকআপ প্লেয়ারই নাই। আলটিমেটলি কিন্তু যারা অফ ফর্মে ছিলেন তারাই কিন্তু ওয়ার্ল্ড কাপে গেছেন। এমন না যে পারফর্ম করে ওয়ার্ল্ড কাপে গেছেন। এটাই হচ্ছে ভালো টিমের বৈশিষ্ট্য, যে পারফর্ম করে ওয়ার্ল্ড কাপে যাওয়া, টিমে যাওয়া। আপনি অফ ফর্ম থেকে আপনি টিমে যাচ্ছেন বিকজ আপনার কাছে আর ব্যাকআপ প্লেয়ার নাই। এইখানে আসলে খুব একটা বেশি চমকের মতো কিছু ছিল না। বাট আমরা সবাই বাংলাদেশ সাপোর্টার, তো স্বাভাবিক, সবাই বাংলাদেশের ভক্ত, তারা পারফর্ম করুক সেটাই আমরা দোয়া করি। এবং বিশেষ করে আমাদের প্লেয়াররা আমি মনে করি এখনও ভালো টিম, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের প্লেয়াররা তাদের নিজেদের উইকেটের ভ্যালুটা বসছে না। উইকেটের ভ্যালুটা বসছে না মানে আমরা টপ অর্ডারে যারা ব্যাটসম্যান ব্যাটিং করছে 1, 2, 3, আমার মনে হয় যে 10 নম্বর 11 নম্বর ব্যাটসম্যান যেভাবে ব্যাট চালাই সাধারণত, যে বল না দেখেই ব্যাট চালাচ্ছে, তো ঠিক কাইন্ড অফ কিছুটা আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা মানে অ্যাকর্ডিং টু দ্য বল যেভাবে খেলা উচিত, যেভাবে প্লেস করা উচিত, খুব তাড়াহুড়া করতে যে বল নষ্ট করছে, আউট হয়ে যাচ্ছে, খুব ক্রস খেলছে। তো সেই জায়গাগুলো একটা হচ্ছে টপ অর্ডারে তো আপনি ধরেন ধারাবাহিকতা নাই, একটা ম্যাচেরও মানে এরকম ভালো পারফরমেন্স আসছে না, বড় 70, 80, 90 করা, এবং বেশ রানেরই বড় ঘাটতি। ম্যাচ জিতে হলে তো আপনার রান করা লাগবে, তো রানের ঘাটতি। 2 জন প্লেয়ার মোটামুটি রানে আছে, 2 জন থেকে 3 জন আমি বলবো যে মোটামুটি মাহমুদুল রিয়াদ, তামিম এবং তৌহিদ হৃদয়, এই 2টা প্লেয়ার তামিম এবং তৌহিদ হৃদয় তারা তাদের কিন্তু পারফরমেন্সটা করছে। হয়তো দেখা গেলো 30 রান 40 রান করছে, বাট আমি মনে করি যে টিমে রান করছে না। কখনো অ্যাজ এ টিম আপনি দেখবেন যে 3 জন 4 জন ফেল করবে, কিন্তু 2 জনে একটা টিমকে দাঁড় করে দেবে। তো তামিম দেখা গেলো যে ভালো ব্যাটিং করছে, তামিম 30 করে আউটে চলে আসছে, তৌহিদ হৃদয় হয়তো 40 করে আউটে চলে আসছে, এটা তার নিজস্ব রান হলো। কিন্তু যে দিনটা ওনার আছে সেই দিনটাকে ওনাকে ওটা 80 রান বানাতে হবে। আর যারা অফ ফর্মে আছে তারা ওই 10, 15, 20-এর যে সাপোর্টটা, যেমনটা আমরা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডার ম্যাচটা দেখেছিলাম যে অ্যারন জোন্স তার দিন ছিল সেদিন 40 বলে 94 রান করছে, এবং সেই ইনিংসেই কিন্তু ম্যাচটা তারা, আমি সেটাই মিন করতে যে আপনি যে কোনো এই ধরেন খেলাতেই 11 জন প্লেয়ার কিন্তু রান করে না, রান করে 2 জন 1 জন প্লেয়ারই রান করে। তো আপনি যেহেতু খুব ভালো টাচে আছেন, আমি বলবো যে অবশ্যই তারা খুব কনফিডেন্টলি ব্যাটিং করছে। তৌহিদ, তারেক, তামিম খুবই ভালো ব্যাটিং করছে, মাহমুদুল্লাহ ব্যাটিং করছে। মাহমুদুল্লাহ ব্যাটিংটা অনেক নিচে,
যেহেতু তার মানে আমি বলবো তৌহিদ এবং তামিমটা খুব ইম্পর্টেন্ট, তারা যেহেতু ভালো উপরে ব্যাটিং করছে, তাদের ওটা লম্বা একদম 18 ওভার 17 ওভার পর্যন্ত ক্যারি করে ম্যাচটাকে বানায় দেওয়া, যে আমি এমন একটা রান দাঁড় করাই দেবো যে রানটা আমার বোলাররা সুন্দর ডিপেন্ড করতে পারবে। তো সেই রানটা করছেন, আমি ইন্ডিভিজুয়ালি নিজে রান হয়ে যাচ্ছে 30-40 করলেন, মারার বল না আপনি মেরে আউট হয়েছেন ডিপ মিডি করে, কিন্তু আপনি ব্লাইন্ড ক্রিকেট খেলছেন। তো এটাতে আপনি রান হবে, আপনি ভালো ফর্মে আছেন, আপনি 4 ম্যাচ 5 ম্যাচ খুব ভালো কনফিডেন্স থাকবে, আপনি রান করে ফেলবেন। কিন্তু এইটা হচ্ছে আপনার রাইট টাইম ছিল, আপনি আরও বড় বড় রান করে টিমের অন্যান্য প্লেয়ারদের যে কনফিডেন্সটা বিল্ড আপ করা, যে এ ধরনের অনেকেই যেমন লিটন দাস, সৌম্য সরকার, শান্ত, সাকিব, অনেকেই রানের মধ্যে ছন্দে নাই, তাদের বড় দুটো রান এদের কিছু 10, 15, 20 যদি কন্ট্রিবিউশনটা হয়ে যায়, তাহলে কিন্তু আপনি 160, 70, 80 রান করতে পারেন। তো সেইখানে মেন প্লেয়ার যারা ফর্মে আছে তারা রান করছে না। বলছিলেন টপ অর্ডারের কথা আর কি, টপ অর্ডার বাংলাদেশের আসলে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে এবং টপ অর্ডারের ব্যর্থতার কারণে কিন্তু বাকিরও প্রেশারে পড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে টপ অর্ডারের ব্যাটারদের আসলে ফর্মে ফেরার জন্য বা এই ক্ষেত্রে আপনার কোনো সলিউশন আছে কিনা? না, এইখানে আমরা যত যাই বলি না কেন, এইখানে যে প্লেয়ারগুলো গেছে তাদের কিন্তু অ্যাবিলিটি আছে বড় রান করার, যারা টপ অর্ডারে যে প্লেয়ার আমাদের বাংলাদেশ টিমে খেলে। প্রবলেম হচ্ছে ক্যালকুলেশনের বড় একটা প্রবলেম। আমরা কেন জানি খুব বেশি আমরা অতিরিক্ত শর্টস খেলতে যাচ্ছি, যে উইকেটে হয়তো যে আপনি জানেন যে 150 করলে বা 160 করলে আপনি ম্যাচ জিততে পারবেন, সেখানে হচ্ছে আর 300 রান করবে আইপিএলের মতো। তো দরকার না, তো আপনি নিজেই তো রানের মধ্যে নাই, আগে একটু বল খেলেন না, 10টা 5টা বল খেলেন এবং বল যেদিকে মারার। আপনি যদি দেখেন গত ম্যাচে আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ান টিমে যেটা দেখলাম আজকে, যে অস্ট্রেলিয়া টিমের যদি আপনি দেখেন প্রথমে কিন্তু ওয়ার্নার ব্যাটিং করছে, স্ট্রাগল করছিল, স্টয়নিস আসলো, প্রথমে হেড আউট হয়ে গেল, সময় নিচ্ছিল, 10 ওভারে মাত্র 56 রান না প্রদান করছে অস্ট্রেলিয়া টিম। তো অস্ট্রেলিয়া টিম ওমানের সাথে 56 রান করার মতো টিম না, এরা তো 10 ওভারে 80-90 রান করার মতো টিম। তো সেই টিম যদি বুঝতে পারে যে না আমি উইকেটটা আমাকে একটু ট্রাবল তৈরি করছে, তারা কিন্তু উইকেটে অ্যাডজাস্ট করেছে, থেকেছে এবং ঠিকই 160+ রান করে দিল লাস্ট 10 ওভারে। তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে টিম আমরা উইকেটগুলো মানে বুঝছি না, ব্যাটসম্যানরা কী রান করতে হবে, নতুন বলে কী টাইপের খেলা খেলতে হবে, অতিরিক্ত 4 ছক্কার চিন্তা করছে। আপনি মাঝে মাঝে তো স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল টাইমটাকে তো আপনি অ্যাডজাস্ট করতে হবে, সেই জিনিসগুলো করছি না। এবং পার্টনারশিপ বিল্ড আপ করছি না, টপ অর্ডার থেকে যে না আমি একটু সময় নিয়ে খেলি, সেটা কাজ করছি না। আপনার কথা যেটা বুঝলাম যে আসলে ক্রিকেটারদের গেম সেন্সেরটা আসলে অভাব। এটা দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে যে একটা খেলোয়াড় অনেক সময় রান না করলে ব্লাইন্ড হয়ে যায়। তো ডানে বামে মানুষগুলো খুব ইম্পর্টেন্ট। আপনি কতক্ষণই ডানে বামে মানুষ তাদেরকে মেন্টালি চেঞ্জ করা, ওই ব্লকেজ থেকে বের করে নিয়ে আসা, যে সেক্ষেত্রে তো কোচদের দায় আছে। কোচ আছে, শুধু কোচ না, একজন কোচ তো আর 15 জন মানুষকে নিয়ে কাজ করতে পারবে না। টিম ম্যানেজমেন্টের প্রত্যেকেরই কাজ আছে যে এখানে মোটিভেশনাল, ধরেন যে অনেক সময় ব্লক হয়ে যায়, ব্রেন ব্লক হয়ে যায়, আপনার কথা শুনবে না তখন। তো সেই জায়গা থেকে বের করার জন্য অনেক সময় অনেক প্ল্যানিং থাকে, প্রক্রিয়া, কোচের একটা প্ল্যান থাকে, থিওরি, যে কোচ তার 4টা 5টা 6টা লোককে সে ওইভাবে সেট করবে যে কি করে কার কী কাজ, 1 to 1 কোচ তো কথা বলবে এই সাথে। এরকম সবসময় যদি আপনি টিপস দেন বোরিং লাগবে। ক্রিকেট নিয়ে যদি সবসময় আপনি টিপস দেন, দেখেন না কোচিংয়ের মতো, তাহলে এটা বোরিং লাগবে। বিকজ আপনি পড়ালেখায় ফেল করেছেন, আবার আপনাকে পড়ালেখার চাপ দিচ্ছে টিচার, পড়ালেখায় ফেল করছেন, আবার পড়ালেখার চাপ দিচ্ছে, আপনি কিন্তু বোরিং লাগবে। এমনভাবে মানে আপনাকে মেডিসিন তো দিতে হবে যেন সে বুঝবে না যে কোন দিক দিয়ে অন্য ব্যাখ্যা দিয়ে তাকে একটা মানে পজিটিভ জিনিস তাকে তৈরি করে দিছে, পজিটিভ মাইন্ড তৈরি করে দিছে। তো সেইটার কাছে আমার কাছে মনে খুব ইম্পর্টেন্ট যে আপনি হয়তো নাস্তা করতে গেছেন, কোথাও ঘুরতে গেছেন একসাথে, ওর মধ্যে এমন কিছু কথা বললেন, এমন একটা মুভি দেখা দিলেন যে ওখান থেকে ছোট্ট একটা জিনিস আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। তো সেই রকম কিছু পয়েন্ট পিক করতে হবে, কোন মানুষটার জন্য কোন ওষুধটা দরকার, কোন মানুষটাকে কোন কথাটা বললে মানুষটা যে বুঝতে হবে, তো এবং বেরিয়ে আসবে খোলস থেকে। আমাদের বাংলাদেশ টিমের ট্যাকটিক্যাল জায়গাগুলোতে ভুল করছি, যে ট্যাকটিক্যালগুলোতে আমি বলছি যে কোন বলে মারা উচিত, কোন সময়টা আমি ছাড়বো, কোন সময় ছাড়বো না। এমন তো হচ্ছে 6 ওভারে অনেক সময় রান হচ্ছে না, তুমি 6 ওভারে রান হচ্ছে থাক না হোক, কিন্তু আমি ট্রাই করি উইকেটে থেকে দেখি না, তারপরে না একটু ট্রাই করবো। তো আমি প্রথমেই যদি 3-4 উইকেট দিয়ে দিই, তারপরে আর রান করতে পারছেন না। তো সব মিলে আপনি অনেক ম্যাচেস আমি দেখলাম যে ম্যাচগুলোতে আমরা একটা ম্যাচ আমরা হেরে গেলাম কিছুদিন আগে, আমরা যে যুক্তরাষ্ট্রের সাথে হেরে গেলাম, দেখেন তৌহিদিতে খুব ভালো ব্যাটিং করছে, আর মাত্র 60 রান না কত রান লাগবে, তো 95 তৈরি দেওয়ার হলো 145 মতো লাগে। তো ওই সময় তো আপনি খেলা আরও
7 ওভার 5 ওভার খেলেন না, আপনি আরও 30 রানে একটা পার্টনারশিপ করেন, আপনি 15 রান করেন, পার্টনারকে 15 রান করান, 30 রান কমাই দিলে তো অন্য ব্যাটসম্যানগুলো মেরে মেরে আপনি শেষ করে দেবেন খেলা সুন্দর। আপনি এমন একটা সময় শেষ করলেন, সাকিব আউটের পর আপনি আউট হয়ে গেলেন, তাহলে আপনি খেলাকে শেষ করে দিলেন, তখন তো প্রেশার পড়ে গেল অন্য ব্যাটসম্যানের উপরে। তো যখন যে দিন আছে সেই দিনটাকে আপনি খেলাটা ম্যাক্সিমাম ব্যবহার করেন। এটা ওভারেরও খেলা, রানেরও খেলা। তার মানে ক্রিকেটারদের মাঝে অধৈর্য বা অস্থিরতা সেটা একটু অনেক বেশি অস্থিরতা কাজ করছে। আপনি দেখেন তো যে এরকম অপরচুনিটি যদি পাই, এটা কি কোনো কারণে যে চাপের কারণে হচ্ছে কিনা, বা ক্রিকেটার বা বাংলাদেশের মানুষের ক্রিকেটারদের প্রতি যে প্রত্যাশা, টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা, এই চাপের কারণে কি এমন হচ্ছে কিনা? আমার তো মনে হয় যে চাপ আছে কিনা, তার চাপ নাই কিনা আমি জানি না, এরকম চাপ আছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হয় যে এত তো চাপ নাই, এখন তো চারিদিক দিয়ে এমনভাবে বেস্টিনে থাকে যে চাপটা কোথায়। মানুষ তো খুব খারাপভাবে ওই গ্যালারির সামনে দিয়ে গাল দেয় না কেউ। আমার মনে হয় যে আমাদের মনে আছে যে আমরা যখন আবাহনী বা মডার্ন বা নর্মালি ঢাকা লিগের খেলা খেলতাম, যে পরিমাণ গাল শুনতাম, যে মানুষদেরকে আমাদের খেলোয়াড়রা খারাপ খেললে যে পরিমাণ গাল দিত, এইরকম অভদ্র লোক তো মানে আমার মনে হয় যে এই ভিআইপি বক্সে বা এগুলোতে বসে না কেউ। মিরপুরে বিদেশে তো কম মানুষই গাল আমি শুনি না, খুব কমই। তো সেই পরিমাণটা চাপ যদি আপনি, আর চাপ যদি না নেন তাহলে খেলা উচিত না। তো আপনাকে খেলতে হবে, তো চাপ নেই। আপনার ন্যাশনাল পর্যায়ে জাতীয় দলে তো তারাই খেলবে যারা চাপ নিয়ে অভ্যস্ত। এখন তো ধরুন আপনি এমন না, ফ্রেন্ডলি ম্যাচ না তো, ফ্রাইডে ক্রিকেট না যে আপনি চাপ থাকবে না, রিল্যাক্স খেলবেন, হারলে আপনি সবাইকে থ্যাংক ইউ দেবেন, জিতলে আপনি সবাইকে থ্যাংক ইউ দেবেন, বাসা যাবেন। তো প্রফেশনাল জায়গা, আপনি তো চাপ নিয়েই তো আপনাকে ওইভাবে মানসিকতা নিয়েই তো আপনাকে ওখানে খেলতে হবে, হাই ভোল্টেজ গেম নিতে হবে, আপনাকে ওই প্রেশারটা নিয়ে আপনাকে খেলতে হবে। এখানে আমার কাছে মনে হয় কোনো প্রেশার নয়। আর প্রেশার যদি থেকে থাকে, আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমাদের সাংবাদিকতার দিক দিয়ে আমার কাছে মনে হয় প্রেশার, মানে মানুষের জনগণের প্রেশার না। বিকজ অনেক সময় আমরা নিউজ বিক্রি করার জন্য অনেক সময় ভুল মানে এমনভাবে রিপোর্টগুলো করছি যেখানে কিনা আমার মনে হয় যে কনফিউশন তৈরি করে দিচ্ছে। হেডলাইনগুলো এমনভাবে লেখা হয় একটু কনফিউশন তৈরি করে দেয়, তো রাইট জিনিসটাও করছি না। যেমন সাপোজ এক্সাম্পল, আমাদের ধরেন এই বাংলাদেশ টিম খারাপ খেলছে, তো বাংলাদেশ খারাপ খেলার জন্য আমরা সবাই এখন হাতুড়ি সিংয়ের দিকে আঙুল তুলছি। হাতুড়ি সিংয়ের তো এই টিমের বাইরে অন্য কোনো প্লেয়ার নিতে পারবে না তো, বিকজ এই টিমই তো, এটাই তো বেস্ট টিম।